আমার জন্মটাই হয়েছে আমি উজান গাঙ্গের নাইয়া, আমি স্রোতের উল্টা দিকে চলি। ইলিশ মাছ। ৬২ বছরের রাজনীতিতে আমি কোনোদিন সরকারি দলে ছিলাম না। বাঙালির জীবনের শ্রেষ্ঠ অর্জন তার মুক্তিযুদ্ধ। ইউনূস সাহেব ১৮ মাসে যা সর্বনাশ করে রেখে গেছে তার সরকার, এইটা আমার মনে হয় না ১৮ বছরে কাবার হবে। ক্ষমতার মসনদ থেকে করা অঙ্গীকার আর জনসাধারণের পাওনা বুঝে নেওয়ার মাঝে যেখানেই ধোঁয়াশা সেখানেই আমরা খুঁজি স্বচ্ছতা। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে কেবল গোজামিলের উত্তর পাওয়াই যথেষ্ট না, বরং সঠিক প্রশ্নটি করা সবচেয়ে বেশি জরুরি। এনপিবি নিউজের নিয়মিত আয়োজন প্রশ্নের মুখোমুখিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ পাণ্ডে। এখানে আমরা ক্ষমতাকে প্রশ্ন করি সাহসের সাথে, কোনো ভয় বা তোষণ ছাড়াই। তবে আমাদের উদ্দেশ্য শুধু বিতর্কই নয়, বরং তর্কের দেওয়াল ভেঙে সংকটের প্রকৃত সমাধানের পথ খুঁজে বের করা আমাদের দায়িত্ব। আজ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। আপনাকে আমন্ত্রণ অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতিষ্ঠান এনপিবি প্রথম আমাকে ডাকলেন, সেই কারণে আপনার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সবাইকে আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনি মন্ত্রী হতে যাচ্ছেন, এইগুলো নিয়ে বাজারে আলাপ আছে, বাজারে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে মন্ত্রী কতজন ইতিহাসে বেঁচে আছে? এই হাতে গোনা। আপনি কি বলতে পারবেন এরশাদ সাহেবের আমলে কতজন মন্ত্রী ছিল এবং এরা কারা কারা? ২-৪ জনের নাম বাদে এখন কারোর নাম কি খুবই মনে আছে? খুবই কঠিন, খুবই কঠিন সেটা বলা। আসলে মন্ত্রিত্বটা তো হইল একটা কর্মযজ্ঞের মধ্যে নিজেকে প্রধানমন্ত্রীর টিমে নিয়ে যাওয়া। আচ্ছা। এবং এটা প্রধানমন্ত্রীর একদম অ্যাবসলিউট ডিসক্রিশন। উনি যাদেরকে মনে করছে ওনার টিমে খেলাবেন তাদেরকে নিছেন। এটা হলো অন্য জিনিস। আর রাজনীতিবিদের প্রধান কাজ হইল রাজনীতি। আপনি এমন মানুষ পাবেন জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী কিছুই হয় নাই, কিন্তু তারা বিশ্ব ইতিহাসে অমর। অনেকে আছে প্রেসিডেন্ট হয়ে ছেড়ে দিছে, দৌড় ওইটা চাই না, তারা বিশ্বে অমর। এইগুলা রাজনীতি হলো রাজনীতিবিদের ব্যাপার, আর মন্ত্রিত্ব হলে সেটা ভিন্ন ব্যাপার। না, তারপর আপনার এলাকার মানুষজন তো আশা করে বসে থাকেই যে আপনার মতো একজন জনপ্রিয় মানুষ সেও মন্ত্রিসভায় আসবে, তার অভিজ্ঞতার আলোর দ্যুতি ছড়াবে। না, এটা তো আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন মনে করবেন তাদেরকে নিয়েছেন, এবং যদি আরো মনে করে নিবেন তাদেরকে কারে নিবেন আমি তো জানি না, কিন্তু মন্ত্রী হওয়ার জন্য আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, আমার জীবনটা সৃষ্টি হয়েছে এই দেশে অনেকগুলো কারণ। এর মধ্যে একটা মূল কারণ হইল রাজনীতিতে সত্য কথা বলা, রাজনীতিতে দুঃসময়কে ফেস করা। আমার জন্মটাই হয়েছে আমি উজান গাঙ্গের নাইয়া, আমি স্রোতের উল্টা দিকে চলি। ইলিশ মাছ স্রোতের উল্টা স্রোতে চলে, আমি উজান গাঙ্গের নাইয়া। কাজে আমার জীবনটা কোথায় যাবে কিভাবে যাবে এটা নির্ধারণ করবে ইতিহাস। আর আমাকে যারা ভালোবাসে তারা তো চাইতেই পারে আমি কি হইব না হব। আমি তাদের প্রতিও খুব বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি। এ হলো কথাটা। অসাধারণ। কাজে মন্ত্রিত্ব নিয়ে এমন কোনো কথা আমার নাই। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। আমি নিশ্চিত আপনার যে যারা আপনাকে পছন্দ করে তাদের কাছে আপনি সঠিক বার্তাটা পৌঁছে দিতে পারেন, তাদের মন ভাঙেনি আর কি। ওকে, এবার আমি যেটা জানতে চাই সেটা হলো যে একটা প্রচলিত কথা আছে যে রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকেন তখন তারা একরকম, আর যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তারা বদলে যাওয়া মানুষ। আপনি কি এটাকে কিভাবে দেখেন? ক্ষমতার আগে ফজলুর রহমান সাহেবকে আমি দেখেছি, চিনেছি, বুঝেছি। আজও আপনি আমার স্টুডিওতে আছেন, আমি আপনাকে দেখছি, খুব বেশি পরিবর্তন তো আমি দেখছি না। তাহলে প্রচলিত এই কথাটা কি মিথ্যা? আমি আপনাকে বলি, আমার ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় বাইরে থাকা
এইটা আমার কাছে মিনিংলেস। ক্ষমতা যেটা বলেন সেটা হলো দায়িত্ব। এক্স্যাক্টলি। এটা আমার কাছে ক্ষমতা মনে হয় না। আর আমি কোনো 62 বছরের রাজনীতির পরে আমি প্রথম একটা দল যারা এই বাংলাদেশের নামক যে সংসার, এই সংসারের দায়িত্ব পাইছে, আমি সেই পরিবারের একজন সদস্য হিসাবে তাদের সাথে আছি, কিন্তু এক্সিকিউটিভ দায়িত্ব আমার নাই। আমি মেম্বার অফ পার্লামেন্ট, এক্সিকিউটিভ দায়িত্ব আমার নাই। তারপর আমি মনে করি 62 বছরের রাজনীতিতে আমি কোনোদিন সরকারি দলে ছিলাম না। তবে বলবেন হ্যাঁ আপনি 72 থেকে 75 তো রাজনীতি করছেন বঙ্গবন্ধুর সাথে, আওয়ামী লীগের সাথে, সেটা বলবেন। সেই সময় আমি ক্ষেতের আইলে ঘুমাইছি, আমি শ্রমিক লীগ করছি, শ্রমিক সংগঠন করছি। আমি সুগার মিলের প্রেসিডেন্ট ছিলাম, রিক্সাওয়ালাদের প্রেসিডেন্ট ছিলাম, হোটেল শ্রমিকের সাথে কাজ করছি, বিড়ি শ্রমিকের সাথে কাজ করছি। অনেকে আমাকে এই বেটা তো বিড়ি শ্রমিকের নেতা আছে। হ্যাঁ তাই তো। আমি কিন্তু যাদের শরীরে ঘাম আছে, যাদের কান্না কেউ শুনে না, যাদের চোখের জলের হিসাব কেউ নেয় না, আমার যখন যৌবন ছিল আমি তাদের সাথে মুক্তিযুদ্ধের পরে সব সময় ছিলাম এবং আমার বাবার সম্পত্তি বিক্রি করেছিলাম। আমি সেইখান থেকে শুরু হয়েছে। আমি জানি না, আমি যেখানে থাকি আমার চিন্তাটা তার চেয়ে একটু আলাদা হয়। আমি আওয়ামী লীগে যখন ছিলাম তখন আওয়ামী লীগের প্রগ্রেসিভ গ্রুপে ছিলাম, আমার চিন্তাটা প্রগ্রেসিভ ছিল, সেন্ট্রাল লেফট যাকে। এখন যখন বিএনপিতে আছি, বিএনপি একটা প্ল্যাটফর্ম, এটা হলো একটা, খুব বেশি বললে আপনি বলতে পারেন লিবারেল একটা ডেমোক্রেটিক পার্টি। আমার দিক থেকে আমি বলতেছি, যদি সংজ্ঞার মধ্যে পড়ে, আমি এর চেয়ে একটু অগ্রসর। আমার মনে হয় আমি যুগের আগে জন্মগ্রহণ করছি কি না, অনেকে জিজ্ঞাসা করে আপনি কি যুগের আগে জন্মগ্রহণ করলেন। আমার মনে হয় আমি যদি ধরো 50 বছর পরে জন্মগ্রহণ করতাম, এখন যেমন ধরেন আমি টেকনোলজি, আমার সন্তান যা বুঝে, আমার নাতি যা বুঝে, এটা আমি বুঝি না। আমি শুধু মোবাইলটা ফোন করতে পারি আর ধরতে পারি, আর কিচ্ছু পারি না। আমার আরো 50 বছর পরে, কারণ আমার চিন্তাটা হলো মানুষ, তার জন্মে মানুষ, তার কর্মে মানুষ। সেই মানুষ কিন্তু বাংলাদেশে একসময় মানুষ হয়ে উঠছিল, শুধু লোক সংখ্যা না। আপনি আস্তে আস্তে বলতেছিলেন এই যে এত মানুষ এইখানে, এখানে এত মানুষ না, এত লোক সংখ্যা। বাংলাদেশের মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে। 71 সনের আমরা সবাই মানুষ ছিলাম, বা 60-এর দশক থেকে আমরা সবাই মানুষ হইতে শুরু করছিলাম। ওকে, এখন আপনি বলছেন যে মানুষের সংখ্যা কমছে, লোকের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, মানুষের সংখ্যা কমছে, লোকের সংখ্যা, মানুষ বলতে যা বোঝায়। আমি বুঝতে পেরেছি, আপনি মনুষ্যত্ব, বিবেচনা, বিবেক, সহানুভূতি, এগুলোর ইন্টিগ্রেশনে যে কমপ্লিট একজন মানুষকে আপনি মিন করছেন, সেটা ছিল 60-এর দশকে, তারপরে আস্তে আস্তে কমতে। 60-এর দশক থেকে 52-এর ভাষা আন্দোলনের পরে বাঙালি মুসলমানের জীবনে একটা রেনেসাঁ আসলো। হিন্দুদের আরো আগে আসছিল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ধরে, সিআর দাস থেকে ধরে, এরকম তাদের আরো আগে আসছিল। কিন্তু বাঙালি মুসলমানের মূলত রেনেসাঁটা আসলো 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। অনেক জন্ম। কিন্তু কমে যাওয়ার কারণ কি? আপনি যে বলছেন যে মানুষ কমে যাচ্ছে, লোক সংখ্যা বাড়ছে, এর কারণ হইল আমরা যে কারণে আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জনটা করছিলাম, বাঙালির জীবনের শ্রেষ্ঠ অর্জন তার মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ যে কারণে আমরা অর্জন করছিলাম, বা যে কারণে মুক্তিযুদ্ধের জন্য সবকিছু বিসর্জন দিয়েছিলাম, আমাদের মুক্তিযুদ্ধের সেই যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত হয় নাই। এটা বরং উল্টা পথে, উল্টা রথে চলছে। কেন বাস্তবায়ন হয় নাই? হয় না এই কারণে নেতৃত্বের ত্রুটিতে। সেইটা অনেক, সেই আলোচনাগুলো অনেক কঠিন হবে বা অনেক তিক্ত আলোচনা হবে। যারা মানুষকে ট্রেনে তুলেছিল তারাই প্রথমে ট্রেনটাকে উল্টা পথে, উল্টা লাইনে নিয়ে গেছে। ওকে, যেমন মনে করেন আমি যাব ঢাকা থেকে চিটাগাং ট্রেনে, আমার ট্রেনটা টঙ্গীতে গিয়ে ডান দিকে যাবে, ভৈরব হইয়া, ব্রাহ্মণবাড়িয়া হইয়া, কুমিল্লা হইয়া
আবার ফেনী হয়ে চিটাগাং যাবে। এখন টঙ্গী থেকে আমরা একটা ডাইনে যায় নাই, সোজা গেছে বা বামে গেছে, সেটা পঞ্চগড় পর্যন্ত যাবে। আমার ট্রেনটা কিন্তু সেইভাবে হয় নাই। আমি যদি আপনাকে একদম টু দ্য পয়েন্ট বলি যে এই নেতার ব্যর্থতার কারণে আমরা ৭১-এর পুনর্জাগরণের যে ট্রেন্ড সেটা মিস করছি, সে তিনজনকে কাকে দোষারোপ করবেন? আমি একটা কথা বলি, এইখানে মানে যুদ্ধের ফিল্ডে উপস্থিত না থাকা বঙ্গবন্ধুর একটা বড় গ্যাপ। এটা উনিও বুঝতে পারেন এই ৯ মাসে বাঙালি ৯০ বছর আগায় গেছিল, বাঙালিদের চিন্তা। কারণ উনি ওই জিনিসটা ধরতে পারে নাই ওইভাবে। কারণ যখন এখানে যারা যুদ্ধ করছে বা যারা যুদ্ধের ফিল্ডে ছিল তারা দেখছে যে কৃষকের হাতে লাঙ্গল ছিল, সেই কৃষকের লাঙ্গলটা রাইফেল হয়ে গেছিল। যে রাখালের হাতে লাঠি ছিল, সেই রাখালের হাতের লাঠিটা কিন্তু সেখানে এলএমজি হয়ে গেছিল। এটার সাথে কি আপনি ২৪-এর প্রেক্ষাপটকে কোনোভাবে মিলাতে গেলে কি আপনি বিরক্ত হবেন যে ২৪-এ ৭১-এ যেমন বঙ্গবন্ধু অনুপস্থিত ছিল, ব্যাটেল ফিল্ডে একটা যুদ্ধ চলছিল, ২৪-এ পরবর্তী যিনি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তারেক রহমান অনুপস্থিত ছিল, দেশ অগ্নিকুণ্ড ছিল। সো এ কারণেই কি ২৪-এর ট্রেনটাও আমরা মিস করলাম? ২৪-এ কোনো ট্রেন আসে নাই। আচ্ছা, ২৪ নিয়ে অনেক কথা আছে। ২৪-এটা মূলত একটা গণ আন্দোলন। সেই গণ আন্দোলনটা একটা চিন্তায় হয়েছিল, সোজা চিন্তা। এটা একটা স্লোগান, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এর সাথে তো রাষ্ট্র সংস্কারের ইস্যু ছিল। রাষ্ট্র সংস্কারের একটা কথাও ছিল না। রাষ্ট্র সংস্কারের ইস্যু থাকলে কালকে বলতেছিল, কালকে আমি শুনতেছিলাম জামাতের একজন বড় নেতা বলতেছিল যে আমরা পিছন থেকে এই জিনিসটাকে পরিচালনা করছি, যত মিছিল মিটিং হয়েছে, যা কিছু হয়েছে আমরা পরিচালনা করছি, ছেলেদেরকে আমাদের ঢাল হিসাবে ব্যবহার করছি। এই কথাটা কইছে জামাতের একজন বড় নেতা, ৩ জনের একজন। আমার কথাটা শুনেলেন, অভ্যুত্থানের সমস্ত ক্রেডিট তো বিএনপি নিতে চাই। না না, আমার কথাটা শুনেলেন, জামাত আমি বলতেছি এটা দুইটা পদ। ওই যে বিএনপি হইলো, আমি বলতেছি আপনাকে, আপনার ভাষাটা শুনতে চাই। জিনিসটা হলো যে জামাতের একজন, আমি বলতে জামাতের একজন নেতা বলতেছে যে আমরা পরিচালনা করছি, কিন্তু আমরা এটা বলি নাই, আমরা আড়ালে রয়ে গেছি, আড়ালে থেকে পরিচালনা করছি। তারা এটা বলতে চাইতেছে, এবং আমরা পরিচালনা করছি এই কারণে এই কারণে এই কারণে এই কারণে, কিন্তু আমরা প্রকাশ হই নাই। যদি প্রকাশ হইতাম, যদি মানুষ বুঝতো যে শিবির এবং জামাত এই আন্দোলনের নেতৃত্বে আছে, মানুষ নাও আসতে পারতো, আন্দোলন সাকসেসফুল নাও হইতে পারতো। এটা হলো জামাতের দিক। আর আমাদের দিকটা হইলো, তারেক রহমান সাহেবের দিকটা হইলো, বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকটা হইলো, জমিটা সরকারের বিরুদ্ধে টোটাল ফাইটটা করছে ২০০৯ সন থেকে বিএনপি। জমিটা সৃষ্টি করছে বিএনপি, জমিতে বীজ ফেলছে বিএনপি, জমিতে চারা লাগাইছে বিএনপি, পানি দিছে বিএনপি, ধানটা ফলাইছে বিএনপি। কিন্তু কাটবার সময় সর্বশেষ দাওয়ালে আইসা কাটে আমাদের দেশের ধান, হাওড় অঞ্চলে দাওয়ালে আইসা কাইটা দিছে। তারা কিন্তু ৪০টায় ৪টা পায়, 10টায় একটা, ৪০টা মুড়ি কাটলে 4টা পায়। তারা সবকিছু দাবি করতেছে। আমাদের যে বিএনপির আন্দোলন, সেই আন্দোলনের রূপটা ছিল গণতান্ত্রিক। আমরা চাচ্ছিলাম স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে দেবে, মানে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসবে এবং এডেন্টিরিম সরকারটা থাকবে ৩ থেকে ৪ মাসের জন্য, তার কোনো ধরনের এইম এবং অ্যাম্বিশন থাকবে না, আসবে নির্বাচন দিবে চলে যাবে। কিন্তু ইউনূস সাহেবের সরকার যে আসলো, আল্লাহ মাফ করুক, আল্লাহ বাংলাদেশে ইউনূস সাহেব 18 মাসে যা সর্বনাশ করে রেখে গেছে তার সরকার, এইটা আমার মনে হয় না 18 বছরে কাবার হবে। কারণ উনি যে চুক্তিটা আমেরিকার সাথে করে গেছেন, আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম যে ওনারে মাফ করা যায় কিনা। কারণ উনি আমার দেশের মুসলমানের সন্তান, প্রথম নোবেল লরিয়েট, ওনাকে কোনোভাবে মাফ করে দেওয়া যায় কিনা। আমি দেখলাম আমি মাফ করতে পারি, আমি তো চলে যাবো, কিন্তু অনন্তকালের যে বাঙালি জাতির যে অধস্তন মানে ভবিষ্যৎ বংশ, ওনাকে মাফ করতে পারবে না। আমি সেই কারণে বলি, আমার কথাটা শুনুন, সেই কারণে আমি বলি 5ই আগস্টের আন্দোলনের 2টা
রূপ ছিল। একটা হলো বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের রূপ, আর জামাতরা চাইছিল যে আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী সময় এটা প্রতিষ্ঠিত হইল যে তারা ৭১-এর পরাজয়ে, তাদের পূর্বপুরুষের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। যে কারণে আমি আঙ্গুল তুলে বলছি, এই এখন কিন্তু আমার মতো হাজার হাজার বলে, এখন এই দুইটা শব্দ বলতে, আলবদর রাজাকার বলতে কারো মুখে লাগে না, রিক্সাওয়ালাও বলে, কিন্তু এই দুইটা কথা বলতে ১ বছর আগে, ১.৫ বছর আগে কেউ চিন্তাই করতে পারে নাই যে এখানে বসে আলবদর রাজাকার কথাটা বলা যাবে। এটা বলা যখন শুরু করছি, কথাটা বুঝেন, আমি চিন্তা করছি পৃথিবীতে যখন প্রথম কথাটা বলে ট্রুথ মাস্ট প্রিভেইল, এটা সক্রেটিস একাই বলে, যদিও তার পরে হেমলক খায়া মৃত্যুবরণ করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ এক যখন বলে এবং অদ্বিতীয়, তখন কিন্তু একা হযরত মুহাম্মদ বলে। কথাটা যখন রাজনীতির ব্যাপারে ব্রিটিশের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য বলে, তখন কিন্তু গান্ধী একাই বলে কুইট ইন্ডিয়া। যখন বাঙালিদের জাগরণের প্রশ্ন আসে, পাকিস্তানের বিপক্ষে দেশ স্বাধীন করতে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাই বলে তুমি কে আমি কে, বাঙালি। এক থেকে শুরু হয় রাজনীতির গণাটা, কিন্তু শুরু হয় এক থেকে, ধর্মের গণাটা শুরু হয় এক থেকে। নো যীশু খ্রিস্ট, নো খ্রিস্টানিজম, নো মুহাম্মদ, নো ইসলাম, নো নেলসন ম্যান্ডেলা, নো সাউথ আফ্রিকা রেভলিউশন। কাজে জিনিসটা কিন্তু আপনাকে এইভাবে বুঝতে হবে। তো এই জায়গায় দাঁড়ায় দেখা গেল বাংলাদেশে আজকে যে জায়গায় এসে দাঁড়াইছে, এটাকে ঠিক করতে আমাদেরকে কেউ কিন্তু কেয়ার করে না, আমাদেরকে পৃথিবীতে কেউ জিজ্ঞাসা করে না। মানুষ মনে করে এটা একটা গন্ডগোলের দেশ, এগুলো নিজেরা কামড়াকামড়ি করে ছোট মানুষ। যেমন আমাদের বাড়ির পাশে, গুলশানের পাশে যদি কোনো বস্তি থাকে, আমি বস্তির মানুষকে শ্রদ্ধা করে কথাটা বলতেছে, খাইতে পারে না, বাচ্চা চিৎকার করে, এই মা খাওয়ান দেশ থাকে রে, তুই বেটি কই গেছিলি, স্বামী খাইতে পারে না, সারাদিন টেনশনে থাকে, বউরে পিটাচ্ছে, হইচই হইতেছে। গুলশানের মানুষ বলে দূর, ওইগুলো বস্তির মানুষ, যা ইচ্ছা তা করুক। আমাদেরকে সারা পৃথিবীতে এই নজরে দেখে, যেটা আমাদের কাম্য ছিল না 1971 সনে। এই কারণেই আমি বলছি যে আমি সবসময় মানুষ খুঁজে বেড়াইতেছি, লোক সংখ্যা না। আপনি দেখেন না, মানে এই যে আপনি মানুষ এবং লোকের ভিতরে যে তফাৎটা করলেন, সেখান থেকেই আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, মানে আপনি এত বিনয়ী, আপনি এত সুবক্তা, আপনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, আমি নিশ্চিত যে আপনি এটা জানেন যে আপনাকে আপনার নাম উচ্চারণে কি পরিমাণে বাজে কথা বলা হয়, অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়। মানে ব্যক্তিগতভাবে এটা আমার জানতে চাওয়ার বিষয় যে এই রকম অশ্রাব্য ভাষা যারা ব্যবহার করে আপনার নামকে নিয়ে, তাদেরকে যদি আপনি সামনে পান, আপনার আসলে কি করতে মন চাই বলেন তো? আমি তাদেরকে মাফ করে দিছি। আমার বাড়ির সামনে যে মবটা হইলো, যে মেয়েটা আমাকে সবচেয়ে বেশি গালাগালি করলো, আমি কিন্তু তার মেয়ের বাড়িতে যদি চেষ্টা করছি খবর দেওয়ার যে এই মেয়েটার জামিনটা আমি করে দেব, সেই মেয়েটা জেলখানা থেকে বাইরে কিন্তু আমাকে বলছে আপনি আমার বাবা লাগেন, আপনি আমারে মাফ করে দেন, আপনার মতো মানুষের সাথে এইটা আমার মহাপাপ হয়েছে। আপনি আমার কথাটা, এর তো দোষীটা তো সে না, আমার মেয়েটা না, দোষী হইলাম আমি যে তার বাবা, আমি যে নেতা, আমি। এই দেশে এরকম হইল কেন 1, 2, 3, 4, এই দেশে এমন হইল কেন গাছের ডালে কাওয়া স্লোগান কাদের মুখে শুনি? যারা ইসলামের নামে মুখে ফেনা তুলে ইলেকশনের সময় বেহেশতের টিকিট বিক্রি করে, এবং যাদের বেহেশতের যে জান্নাতুল ফেরদাউস যাদের জন্য রিজার্ভ, তাদের মুখে শুনি কি গাছের ডালে কাওয়া, ওই কি ছিঁড়ে ফেলবো, আর নাই বা বললাম, আমি তো আর বলবো না। এটা তো এই জেনারেশনকে এটা হওয়ার কথা ছিল। আপনি তো জেনারেশন ছিলেন, আমি ছিলাম। কি সুন্দর এখনের জেনারেশনের একটা ছোট্ট একটা দল কি সুন্দর স্লোগান দিছে, তুমিও জানো আমিও জানি জামাতিরা পাকিস্তানি। কত সুন্দর স্লোগানের ভাষাটা। আমি যে স্লোগান দিছি আমার 60-এর দশকে,
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। ছাত্রদের মুখে কত সুন্দর স্লোগান আসতে পারে, সেই স্লোগানটা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে, এতেই প্রমাণিত হয় আমাদের সন্তান যারা এই ধরনের স্লোগান দেয়, এই স্লোগানটার সৃষ্টি করছি তার বাপেরা আমরা। কাজে আমি ছেলেদেরকে খুব দোষী না। আর এই দেশ তো অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমি এমনিই তো বলছি না দেশটা অন্ধকারে যাবে, আমার কান্নাও আসে। 1921 সনে প্রথম এই বাংলায়, পূর্ব বাংলায় ঢাকা ইউনিভার্সিটি হলো। সেই ঢাকা ইউনিভার্সিটি হলো বলেই বাঙালি জাতি স্বাধীন হইল, নাহলে বাঙালি জাতি এত তাড়াতাড়ি সাহিত্য শিক্ষিত হইতে। সেই ঢাকা ইউনিভার্সিটি, যারা বুদ্ধির মুক্তি আন্দোলন করছে, কবি আবুল হোসেন থেকে ধরে যত আছে, এই ঢাকা ইউনিভার্সিটি যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিছে, রাইট অর রং, কিন্তু ইতিহাসের সেই পর্যায়ে কিন্তু মুসলমানদের জন্য দ্যাট ওয়াজ এ মুভমেন্ট। এই ঢাকা ইউনিভার্সিটি যারা 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত মানুষকে পথ দেখেছে, এই ঢাকা ইউনিভার্সিটি এরশাদের বিরুদ্ধে 9 বছরের আন্দোলন করিয়া করছে। সেই ঢাকা ইউনিভার্সিটিতে আজকে আমি যা দেখি, আমার মনে হয় আমার চোখটা অন্ধ হয়ে যাক, আমার মন বিবেকটা বন্ধ হয়ে যাক। আপনি বুঝবেন না, কারণ ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি আপনি আলোকিত মানুষ বের না হয়, আমার সন্তান যদি আলোকিত না হয়, ঢাকা ইউনিভার্সিটিতে আগে গরু হইয়া বাইর হইতো, মানুষ হইয়া বের হইতো। গরু ঢুকতো মানুষ বের হইতো, এরকম প্রচলিত কথা। হ্যাঁ, বের হইতো। এখন কে ঢুকে কি বাইর হইলে তো দেখতেই আছেন। অসম্ভব ব্যাপার। প্রতিদিন মেয়েদেরকে নিয়ে যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা ইউটিউব থেকে দৌড়ে স্লোগানে হয়, মেয়েদের ব্যাপারে যা দেখি, প্রতিদিন মাদ্রাসার সন্তানদের ব্যাপারে যা দেখি, তাদের মাদ্রাসার যারা পড়ায় তাদের ব্যাপারে, এগুলা কি চিন্তা করার মতো? এই দেশটা কি এরকম হওয়ার কথা ছিল? মাদ্রাসার হুজুররা সারাদিন মিথ্যা কথা বলবে কেন? জামাতে ইসলাম স্লোগান দিবে, তাদের একটা কথাও সত্য বলে না, একটা কথাও না যে একটা সত্য কথা বলা। অথচ একজন পরস্পরকে আবার যখন তেল মারে তখন আবার বলে উনি হলেন ওলিয়ে কামেল, আধুনিক জগতের উনি হলেন মুক্তিদাতা। কিন্তু দেখেন না, 7% ভোট থেকে এবার তারা 36, 37, 40, 42% ভোট পেয়েছে। এই যে উত্থান, কোন দিন দেখবেন যে তারা ক্ষমতায় বসে আছে, তখন এটা আমি অস্বীকার করি না। ক্ষমতায় বসে যেদিন আসে, এটা আমার যেদিন ক্ষমতায় তারা আসবে, আমি বলছিলাম জামাত যদি ক্ষমতায় আসে, তো পার্লামেন্টেও বলছি, তাইলে আমি বিষ খাবো। আপনি বলেছেন, শুনেছি। তবে আমার ধারণা আল্লাহর রহমতে ওরা, আল্লাহ যদি আমাকে পৃথিবী থেকে না নেয়, অথবা আমি যদি কোনো কারণে ওই গুলি খায়া মরি বা এইভাবে মরি বা মবের হাতে মরি, এটা কাদের হাতে মরবো এটা মানুষ বুঝে। যদি না মরি, যদি জীবিত থাকে, আর বাংলার যদি সন্তানেরা জীবিত থাকে, লাখে লাখ যারা অগণিত অনাগত ভবিষ্যতের জন্য সৃষ্টি হচ্ছে, যারা আমি রাস্তা দিয়ে হাইটা গেলে দৌড়ায় এসা ধরে, কোন ক্লাসে পড়ো বাবা, এইটে পড়ি, হ্যাঁ স্যার, দাদা, চাচা, আপনাকে দেখি, আপনি কিন্তু বইলা যান। যে বিএনপি মুক্তিযুদ্ধ বলতে অনেক সময় সংকোচ বোধ করে, পার্লামেন্টে আমি বক্তৃতা করছি, বিএনপির 213 জন এমপি হাততালি দিয়েছেন, শুধু চাপড়াইছে, বলেন আপনি বলেন। আমার তো আর কোনো ভয় নাই। আমি কথাটা খুব ক্লিয়ার বলি, বিএনপি একটা প্ল্যাটফর্ম ভিত্তিক দল, সবই একরকম কথা বলবে তাও আমি মনে করি না। কারণ প্ল্যাটফর্ম দল হইলে শত ফুল ফুটতে দাও। এখানে কেউ এই মাজারেও যাইব, কেউ আবার বাউল গান গাইতে যাইব, হ্যাঁ, কেউ আবার কব এই 47-এ আমার দাদা আন্দোলন করছিল, কত মহামানব ছিল, আবার কেউ 71-কে নিয়ে, এটা হলো প্ল্যাটফর্মের ব্যাপার। কিন্তু বিএনপি কিন্তু প্রয়োজনে 3টা জিনিস কিন্তু দেখাইছে। 5ই আগস্টের পরে দেশ যখন অন্ধকারের অতল গহ্বরে চলে যাবে, 1 নম্বর যখন বলছে শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দেও, তার ঘেরাও করছে। আমার কথাটা বুঝছেন? আপনি বলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। ঘেরাও করছে, এবং শাহাবুদ্দিন চুপ্পু হলো ফ্যাসিস্টের প্রধান ব্যক্তি। বিএনপি তখন বলছে না, আমরা এতে রাজি না। মস্ত বড় কাজ করছে, তা না হলে সব কিছু শেষ হয়ে যেত, অর্গানাইজেশন ভেঙে যেত, এখানে প্রতিষ্ঠান ভেঙে যেত। 2 হয়েছে যখন
বলছে ৭২-এর সংবিধানকে ঢিল মেরে ফেলে দিব। এই আলী রিয়াজের মতো নতুন রবার্ট ক্লাইভরা আমেরিকা থেকে নতুন পাসপোর্ট নিয়ে আসছে, বাঙালির ছেলে আমেরিকা গিয়ে আমেরিকান হয়েছে। সবাই এই দেশটা তো 18 মাস আমেরিকানরা শাসন করছে, ইউনুস সাহেব সব। আমার যখন বলছে যে ফেলে দিব, কি ফেলে দিব? ৭২-এর সংবিধান। অথচ এই সংবিধানটা ৩০ লক্ষ লোকের রক্তে লেখা সংবিধান। কত মায়ের অশ্রু জল এই সংবিধানের মধ্যে আছে, এটা এরা বুঝবে না, এটা ফেলে দিবে, আগুনে পুড়িয়ে ফেলবো। আর সর্বশেষ যখন বলছে ৭১ মানি না, ৪৭ ছিল মুক্তিযুদ্ধ আর ২০২৪ ছিল মুক্তিযুদ্ধ, ৭১ ছিল গন্ডগোল, তখনও কিন্তু বিএনপি শেষ পর্যন্ত হইলেও বলছে না আমরা শহীদ জিয়ার দল। এই যে ইলেকশনটা হয়েছে কিন্তু এই জায়গাতে, যদি এই কথাটা না আসতো তাইলে কি হইতো আমি জানি না, আমার হয়তো বা বিষই খাইতে হইতো। কারণ যখন দেখছে যে না আর উপায় নাই, তখন কিন্তু বিএনপির নেতৃত্ব সব ক্যান্ডিডেট, বিএনপির যত ক্যান্ডিডেট বা বিএনপির পক্ষের যে ৩০০ ক্যান্ডিডেট সবাইকে বলতে হয়েছে আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, আমরা ৭১-এ যুদ্ধ করছি, আর ওরা ছিল রাজাকার আলবদর। এই কথাটা বলতে হয়েছে তাদেরকে শেষ পর্যন্ত, যে কারণে মানুষ তাদেরকে কারা ভোট দিছে এটা চিন্তাই করা যায় না, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। এবং একটা কমিউনিটি, আমি সবসময় বলি, বাঙালির যে 2টা হাত, হিন্দু এবং মুসলমান, এই দেশে এখনো ১,১০,০০,০০০ হিন্দু ভোট আছে। হিন্দু ভোটের 99% ভোট বিএনপি ধানের শেষে দিয়েছে, এবং এই সংখ্যাটা হলো ৬৪ লক্ষ ভোট, অনেক লার্জ নাম্বার। এটা মনে রাখতে হবে, বাঙালি জাতির স্বাধীনতার যখন, মুক্তিযুদ্ধের যখন দুঃসময় ছিল, তখন এই দেশের, আমি তাদেরকে মাইনরিটি বলি না, হিন্দু সনাতন ধর্মী মানুষেরাও, বাঙালি ভাইয়েরা ভোট দিয়া এই মুক্তিযুদ্ধকে আপাতত রক্ষা করছিল। এখনো চক্রান্ত চলছে, প্রত্যেক দিন চলছে, এইটা রাখা যাবে না, সংবিধান রাখা যাবে না, এই করতে যাবে না। আমার একটা প্রশ্ন জানতে চাওয়ার বিষয় আছে। ৭১-এ যে সন্তানহারা মায়ের অশ্রু জল আপনাকে কাদাই, আপনাকে ভাবাই, অথচ ২৪-এ সন্তানহারা মায়ের অশ্রু জল আপনাকে পীড়া দেয় না কেন? আমি তো বলি, এই ছেলেদেরকে বলছি, ওই দিন বলছি, আমি এই আন্দোলনে যা করছি 1 বছর, ২৮শে অক্টোবর ২০২৩ সনে যখন নয়া পল্টনের মিটিংটার মধ্যে হাসিনা সরকার গুলি করে তামা বানায় দিল, গাজা উপত্যকা বানায় দিল, মরুভূমি বানায় দিল, সব, কেউ জেলখানায় গেল, কেউ পালাইলো, কেউ মামলা খাইলো, লাখে লাখ, কোনো কথা নাই। সেদিন আমি আমার স্ত্রীকে বলছিলাম, এই ২৮শে অক্টোবর রাত্রের বেলা আমার স্ত্রীকে বলছিলাম যে তুমি বিধবা হতে পারো, এটা আমি পার্লামেন্টেও বলছি, আমার সন্তানদেরকে বলছি তোমরা এতিম হতে পারো, কিন্তু আমি যারা 10 লাখ লোকের মিটিংয়ে গুলি করে তামা বানায় দেয়, আমি এদের বিরুদ্ধে লাগবোই, এতে আমার মৃত্যু আসবে। এবং আমি পরের দিন ওই যে কানাডা থেকে যিনি করতেন, এই টকশো করতেন, আমি তাকে বললাম 31শে অক্টোবর যে ভাই আপনি আজকে, আমি টকশো জীবনে আমি এটা কাউকে বলি না, 3 বার কইলেও না করি, আমি এই ফজলু ভাই আপনি এখন, আমি বললাম আজকে 1 ঘন্টা বলছিলাম। সেই আপনি বলছেন 2024 এর কথা, রাইট? 2023 কথা। হ্যাঁ, বিএনপির মিছিলটা যখন ভাঙিয়া দিল 2009 থেকে আওয়ামী লীগের অপশাসন শুরু হলো, আপনার ঘুম ভাঙলো 2023-এ। ইট ইজ ইন টু লেট না, এর আগেই তো আমি 14 সনেই বলে ফেলছি ইলেকশন, যে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আচ্ছা, আপনি আগে থেকেই বলা শুরু করছেন। আগে থেকে 14 সন থেকে, মেইনলি 14 সন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে 9 সনের পরই, সেটা অন্য কথা। কিন্তু প্র্যাকটিক্যালি আমি ফিলোসফিক্যালি, ইডিওলজিক্যালি আওয়ামী লীগের বিরুদ্ধে যাইতে শুরু করলাম যখন 14 সনের ইলেকশনটা কুত্তা মার্কা ইলেকশন করলাম, তখন থেকে বলা শুরু করলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এই দলটা যারা সৃষ্টি করেছিল তারা কেউ করে মরতে পারে নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, এটা কিন্তু আমি বলা শুরু করলাম, এটা কিন্তু কোটি কোটি মানুষ দেখছে। সেই থেকে যে আমি বলছি সর্বশেষ কথাটা, হ্যাঁ, তো এই সর্বশেষ কথাটা আমি কিন্তু প্রতিদিন টকশো করছি, প্রতিদিন বক্তৃতা করছি, প্রতিদিন প্রেস ক্লাবে গেছি, রিপোর্টার সিন্ডিতে বক্তৃতা করে যুব সমাজ, ছাত্র সমাজ বিএনপিকে উদ্বুদ্ধ করছে। ছেলেরা তো আন্দোলনে আসলো 5ই জুলাই থেকে 5ই আগস্ট,
এর আগে তো ছেলেদের হঠাৎ করে শোনা গেল ওরা কোটা বিরোধী আন্দোলন করুক। আমি যেদিন কোটা বিরোধী আন্দোলন করছে সেই কোটা বিরোধী 6 জুলাই আমি বললাম, বাবারা তোমরা এই দেশের যুবক সন্তান, তোমরা শুধু চাকরি চাও। আমি কিন্তু মনে করলাম এটা একটা নির্দোষ আন্দোলন। তোমরা ভোট দিতে চাও না, তোমরা গণতন্ত্র চাও না, দেশকে তোমরা বাঁচাইতে চাও না, তাইলে তোমরা সেদিকে যাও না কেন? কোটার সঙ্গে তোমরা গণতন্ত্রে ভোট দেওয়ার কথাটাও বলো। এগুলো সব করছি। কথাটা কি বুঝতে পারছেন? তো এই অবস্থায় দাঁড়ায়া এই যে 5ই আগস্টের কথাটা আপনি 5ই আগস্টটা ছিনতাই করলো কে? কালো শক্তি। কে? জামাত। তারা কি বলতে শুরু করলো? 71-এ কোনো যুদ্ধ হয় না, এটা ছিল গন্ডগোল। এবং এই গন্ডগোলটা ভাইয়ে ভাইয়ে লাগাইছিল দিল্লির থেকে। সেদিনই আমি বলছিলাম, ওই যে এই কথাটা আর বলবো না, এই আঙ্গুলটা তুলে সাবধান। তো আমার কথাটা হলো যে আজকে যে পথে দেশটা চলছে, ধরেন দেশটা কিন্তু 2 ভাগে বিভক্ত। আমরা কই না, বিএনপি বলে না, কিন্তু মনে মনে কিন্তু প্রায় সবাই বুঝে যে জামাত কিন্তু এমন দিকে যাচ্ছে যেটাকে বাংলাদেশ তারা রাখতে চায় না। বাংলাদেশ নামটাই তারা রাখতে চায় না। একবারে যদি দয়া করে তাদের হাতে দেশ পড়লে তাহলে এটাকে বাংলাস্তান, ওই পাকিস্তানের স্থানের সঙ্গে মিলে এটারে বাংলাস্তান একটা রাখতে পারে জামাত। বাংলাস্তান বানায় এটাকে মধ্যযুগীয় বর্বরতার দিকে, অন্ধকারের চোরাগলিতে নিয়ে যাবে, লাইক আফগানিস্তান। যারা আফগানিস্তানে গিয়ে বেড়ায় আসে, যেখানে কোনো মেয়ে 5-এর বেশি পড়তে পারবে না বলে দেয়, 6-এ পড়তে হইলে লুকায়া মেয়ের বাবা তাকে পাকিস্তানে পাঠায়। যেখানে 60% টিচার ছিল মেয়ে, মহিলা, 50% বিচারক ছিল মহিলা, সেখানে একজনও নাই, সব গড়বন্দি। আমি কি আমার দেশটাকে যুদ্ধ করছি আফগানিস্তান বানানোর জন্য, বাঙালি জাতির স্বাধীনতা, ইভেন পাকিস্তানে আবার ফিরে যাওয়ার জন্য? নো। ইভেন যেসব দেশ এখন মধ্যপ্রাচ্যে আছে, 21টি মুসলিম দেশ, যেসব দেশে কোনো ধরনের গণতন্ত্র রাজতন্ত্র আছে, সব জায়গাতে কোনো জায়গাতে আছে অন্য কিছু। আমি তো গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির সময়, আধুনিক প্রগ্রেসিভ, প্রগতিশীল। দেখেন, এইরকম একটা প্রোগ্রেসিভ মানুষ, আধুনিক মুক্তমনা মানুষ আপনাকে নিয়ে কি ধরনের কথা বাজারে প্রচলিত আছে, আমি এই পারসেপশনগুলো আপনার কাছে একটু বলবো। আপনি দয়া করে আমাকে, যারা দর্শক আছে যারা এ ধরনের মাইন্ডসেট রাখে, তাদেরকে একটু কারেকশন করে সুপথে আনার সহায়তা করেন। সেটা হলো, আপনার নামে বলা হয় যে আওয়ামী লীগ আমলের 15-16 বছরে বিএনপির এমন অনেক নেতা পাওয়া যায় যাদের নামে শত শত মামলা আছে, অসংখ্য দিন জেল খেটেছে, রিমান্ডে অত্যাচারিত হয়েছে, গুম খুনের কথা না হয় নাই বললাম, কিন্তু ব্যক্তি ফজলুর রহমান, আপনি আপনার এন্টায়ার পলিটিক্যাল ক্যারিয়ারে আপনি একটি মাত্র 124-এর ক ধারায় একটি মাত্র মামলা মুখোমুখি হয়েছেন। আপনি কখনো জেল খাটেননি, আপনি কখনো রিমান্ডে যাননি, এবং যাননি এ কারণ আপনি মুখে মুক্তিযুদ্ধের বুলি আউড়ে গেছেন, অন্তরে শেখ মুজিবের নির্দেশনা লালন করেছেন বলে আপনি কখনো জেল খাটতে হয়নি আওয়ামী লীগের 15-16 বছর শাসনামলে। আপনি এটা উনি যে বলছেন, যিনি, ওনাকে আমি খুব ধন্যবাদ দিই। উনি জানেন আমি জেলে ছিলাম, কাশিমপুর জেলে। আচ্ছা, অবশ্যই। এবং আমি 8 মাস আমি নির্বাসনে ছিলাম। আমার মেয়ে 14 সনে, কথাটা আমি 14 সনেই বলছিলাম, আব্দুল হামিদের বিরুদ্ধে কথা বলার কারণে, মানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কথা বলার কারণে এই মামলাটা আওয়ামী লীগ অপেক্ষা করতেছিল। সে আব্দুল হামিদ, আমার মেয়ে, আমি যেদিন আমেরিকা গেলাম আমার মেয়েটাকে ভর্তি করানোর জন্য, আমার মেয়েটা কিন্তু ইংলিশ লিটারেচারে সারা ওয়ার্ল্ডে হাইয়েস্ট মার্ক পাইছে। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে হাইয়েস্ট। তার নাম ইন্দিরা। এটা তো আমি বলি, দেখেন না কইলা। হ্যাঁ, 2014 সন টিপ দেন, দিলেই পাইবেন ইংলিশ লিটারেচারে আমার মেয়ে হাইয়েস্ট মার্ক পাইছিল। তাকে নিয়ে গেলাম ভর্তি করতে পেনসিলভেনিয়াতে। আমি যখন 30শে জুন ফিরত আসবো ভর্তি করার পরে, তখনই দেখতেছি বাংলাদেশের যে বাংলা টেলিভিশনগুলো থাকে তো রুমের মধ্যে, এইখানে নিচে এলাকা ফজলুর রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, এবং কোর্টের আদেশ হয়েছে সে দেশে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। শাস্তির জলে স্থলে অন্তরিক্ষে যেভাবেই সে আসুক,
সে যাতে দেশে আসতে না পারে, তাকে বিরত করা হইল। আমি আমার মাথা করলো ব্যাপারটা কি, আমি বিদেশে আসলাম, আমি যাইতে পারবো না। আমার স্ত্রী ছিল আমার সাথে, আমার স্ত্রী লয়ার। আমি তাকে বললাম কালকে তো আমাদের যাইতে হবে, তুমি চলে যাও। আমার তো যাওয়া সম্ভব না, এয়ারপোর্টে গিয়ে কোথায় গুম করে ফেলতো জানি না। আমি কিন্তু রয়ে গেলাম 8 মাস। আমি আমার স্ত্রীকে বললাম যে ডক্টর কামাল হোসেন সাহেবরে গিয়া বলবা আমার এই কারণে একটা রিট করার জন্য। এবং আমার স্ত্রী আয়শা 15-16 দিন চেষ্টা করে ডক্টর কামাল হোসেন সাহেবকে নিয়ে, মইনুল ইসলাম চৌধুরী তখন রিট বেঞ্চে ছিল, কোনো লোক রিট বেঞ্চে, আমার কোনো জাজ যারা রিট বেঞ্চে ছিল আমার কেসটা নিতে চায় নাই। আচ্ছা, বলছে যে উনি তো পলাতক মানুষ তো কোনো পাবে না। কিন্তু মইনুল ইসলাম চৌধুরী কেসটা নিল, নিয়ে ডক্টর কামাল হোসেন 2 দিন মুভ করলো। অনেকে সেটা একটা বিশাল ব্যাপার যে ফজলুর রহমান অগ্রিম জামিন পান না, অগ্রিম না, আমার কথাটা শুনে নেন, কেন অগ্রিম জামিন পাবো? ফজলুর রহমান যদি রায়টা হলো এরকম, ফজলুর রহমান ইজ এ ফ্রিডম ফাইটার and senior lawyer of Supreme Court. He will come to his country without the interference of police from the airport. If there is any case in his name, he will go to the court of law and the court will take decision about him. Understand? হাইকোর্টে যখন এই কেসটা কামাল হোসেন সাহেব অনেক করে করলো, এইটা একটা দৃষ্টান্ত যে আমি লোকটা অনুপস্থিত কিন্তু রিট আমি অধিকার চাচ্ছি আমার। কামাল হোসেন সাহেব এমনভাবে সংবিধান দিয়ে কেসটাকে মুভ করলো যে লিখতে বাধ্য হইল যে এই ধরনের মামলায় বাহিরে থাইকেও কেস করতে পারবে তার রাইটের জন্য, কারণ সে তো বাহিরে থাকার চাচ্ছে না, সে ভিতরে আসতে চাচ্ছে অ্যারেস্ট হওয়ার জন্য। কাজে আমি তাকে অ্যারেস্ট হওয়ার জন্য পারমিশন দিলাম, সে হাজির হোক হয় কোর্টে। এইটার বিরুদ্ধে সরকার আবার আপিল করলো, লিপ্ট আপিল করলো এবং ফুল বেঞ্চ কেসটা শুনলো। মুজাম্মেল হক ছিল তখন চিফ জাস্টিস, এস.কে. সিনহা সেকেন্ড জাস্টিস, আব্দুল ওহাব মিয়া তখনকার, ওটা কিন্তু ভিন্ন রকম। হ্যাঁ, 7 জন ফুল বেঞ্চে একসাথে শুনলো আমার কেসটা। সরকারের আপিল বাতিল করলো না, উই নো, এইখানে লেখা আছে, আপনারা পড়েন আমার রায়টা। ফজলুর, উই নো ফ্রিডম ফাইটার, উই নো ফজলুর রহমান, হি ইজ এ ফ্রিডম ফাইটার এন্ড এ সিনিয়র লয়ার অফ দ্য কান্ট্রি। আমি সংক্ষেপে বলি, হি উইল কাম টু হিজ কান্ট্রি উইদাউট দ্য ইন্টারফারেন্স অফ পুলিশ, তারপরে এন্ড ইফ দেয়ার ইজ এনি কেস হি উইল গো টু দ্য কোর্ট অফ ল। চমৎকার, ঠিক আছে। এই রায়টা দেওয়ার পরে আমি আসলাম, আইসা পরে আমি গিয়ে কোর্টে হাজির হইলাম, কিশোরগঞ্জ কোর্টে। সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন ছিল যে সে যেহেতু সিনিয়র লয়ার, তাকে জামিন দেওয়া যাইতে পারে এবং ফ্রিডম ফাইটার দেওয়া যাইতে পারে। কিন্তু আমি যখন কোর্টে হাজির হইলাম সকাল 10টায় কিশোরগঞ্জে, 19শে নভেম্বর 2014 সনে, 19শে নভেম্বর, কথাটা বুঝছেন? আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। সকাল 10টায় হাজির হয়েছি, লেখা আছে এই ধরনের ইচ্ছা মানে বিল দেওয়া যাইতে পারে, অবজারভেশনটা এরকম সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে। কিন্তু বিকাল 4টা পর্যন্ত আমাকে দাঁড়া করায় রাখলো। দাঁড়া করায় রাখা এখান থেকে আব্দুল হামিদ সাহেবের কাছে জিজ্ঞাসা করলো কি করব। আব্দুল হামিদ সাহেব তখন রাষ্ট্রপতি, যে সুপ্রিম কোর্টে এরকম একটা অবজারভেশন আছে, বলছে সুপ্রিম কোর্ট আমি দেখব, ফজলুর রহমান মাস্ট গো টু জেল। এই কিন্তু আমাকে জেলে নিয়ে গেল, কতটা এবং কত কষ্ট করে জামিন পাইছে। আমি তো ছিলাম কাশিমপুর জেলে। কিন্তু দেখেন, এই যে সাবেক রাষ্ট্রপতি আপনাকে জেলে পাঠালো, 5 আগস্ট পরে তার বাড়িতে যখন হামলা হতে নিল, আপনি সেই হামলা প্রতিহত করেন বলে আমরা জানতে পেরেছি। এই জিনিসটা কি আপনি মহানুভবতা বলবেন নাকি আন্ডার টেবিল সেটেলমেন্ট বলবেন? অনেকে তো আন্ডার টেবিল সেটেলমেন্ট বলে। তাই নাকি? বলে লোকে। আচ্ছা, আমি আপনাকে বলি, যাও লোকে বলে, মানুষে বলে না। আমার কথাটা শুনে, এইবার যে ভোটটা হয়েছে তার সাথে যদি আমার সেটেলমেন্ট হইতো, এই ভোটে তার বাড়ির যে সেন্টার, তার ইউনিয়নের যে 4টা সেন্টার আছে, 5টা সেন্টার আছে,
এর মাঝে একটা সেন্টারে শুধু আমি পাশ করছি, হিন্দু সেন্টার, তার ইউনিয়নে, এবং তার যে বাড়ির সেন্টার কামালপুর সেন্টার। আমি যারা এইসব বলে, এইসব দুর্বৃত্তদেরকে বলবো, তোরা যা ওখানে মিটামুন গিয়া দেখ, আব্দুল হামিদ সাহেবের বাড়ির সেন্টারে আমি পাইছি 300 ভোট, আর দাঁড়িপাল্লা পাইছে 1200 ভোট। এটা কল্পনাই করি না। 1 2 নম্বর হলো 3টা থানা, ইটনা এবং অষ্টগ্রাম, মিটামুনে ইটনাতে 55টা সেন্টার, সব সেন্টারে আমি পাস করছি। ইভেন যে ক্যান্ডিডেট জামাতের আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার বাড়ি ইটনা, আমার গ্রাম, এই সেন্টারও আমি তার চেয়ে 3 গুণ ভোট পাইছি। আমার কথাটা বুঝছেন? অষ্টগ্রামের সব সেন্টারে আমি পাস করছি, 53টা সেন্টারে আমি পাস করছি। আর মিটামুনে আব্দুল হামিদ, তার যেহেতু তার বাড়ি মিটামুন, তার একটা এখন পর্যন্ত একটা রয়ে গেছে, সে সবাইকে বলে দিয়েছে ফজলুর রহমানকে ভোট দেওয়া যাবে না, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। যার কারণে মিটামুনে আমার ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার কন্টেস্ট হয়ে গেছে, আমি মাত্র সামান্য ভোটে মিটামুনে সেভ হয়ে গেছি, 5000 ভোটে পাস করছি। মাত্র যেখানে একটা সেন্টারে পাস করার কথা না, সেইখানে মাত্র আব্দুল হামিদের সেন্টার, তার বাড়ির পাশের সেন্টার, যত মিটামুনের সেন্টার, গুপদিঘির সেন্টার, কেউ এরপরে বৈরাটির সেন্টার, কত যেখানে তার কথা শুনছে, সেখানে আপনি ফেল করছেন। সেখানে আমি ফেল করছি। জামাত ওখানে পাস করছে, কিন্তু তার সাথে আন্ডার হ্যান্ড ডিলিং থাকতো, ঠিক আছে? তাহলে তেমনটা হওয়ার কথা ছিল। তাইলে কি সে কি আমার বিরুদ্ধে ভোট দিত? আর সে কিভাবে একজন আওয়ামী লীগের রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সময় এমএনএ ছিল একটা লোক, সারা জীবন ছাত্রলীগ আওয়ামী লীগ করছে, এমনভাবে সে জামাতের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে তার শালারে করিমগঞ্জে উসমান ফারুক সাহেবের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা জানেন না এটা নাকি? না, আমি জানি না। জেহাদ খান, তার আপন শালা, আচ্ছা আচ্ছা, তার বউর আপন ছোট ভাইকে নমিনেশন দিয়েছে করিমগঞ্জ তারাইল উসমান ফারুক সাহেবের বিরুদ্ধে, এবং সে প্রায় পাশ করে ফেলছিল, কারণ সমস্ত আওয়ামী লীগের ভোটটা আব্দুল হামিদ সাহেব দিয়ে দিছে ওরে দাঁড়িপাল্লাতে, তার শালারে। আপনি দেখেন উসমান ফারুক সাহেব রেজাল্টটা মাত্র 6000 ভোটে উনি পাশ করছে, অবস্থাটা দেখে। আর আমার সাথে তো তার সে নিজেই ফেল করছে বারবার, কিন্তু জোরে আমার সাথে শুধু তার মিটামুন থানাটাতে 15টা সেন্টারে আমাকে, 41টা সেন্টারের মধ্যে 15টা সেন্টারে আমাকে তার যেখানে কথা কাটছে ফেল করায় দিয়েছে। কিন্তু আপনি যখন নির্বাচনী সমাবেশগুলো করেছেন, যখন জ্বালাময়ী বক্তব্য দিয়ে লাখো জনতাকে চাঙ্গা করেছেন আপনার এলাকার ভোটারদেরকে, তখনও মঞ্চে আপনার পাশে ছিল ইটনা উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট খলিলুর রহমান, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি বুলবুল চৌধুরীর মতো মারকামারা আওয়ামী লীগের নেতারা। দে আর অল এক্সপেলড। এটা কে বলছে? এটা তো 10 বছর আগে এক্সপেলড হয়েছে পার্টি থেকে। তার পার্টি থেকে বহিষ্কৃত? অবশ্য। তারা এখন এই যে খলিলুর রহমান তো উপজেলা ইলেকশন 2 বার হামিদের বিরুদ্ধে করে এক্সপেল হয়েছে দল থেকে বহু আগে। আচ্ছা, তার মানে এই যে কর্মী নিয়ে যে খেলাধুলা, এটা অনেকদিন আগে। হ্যাঁ, এই যে বুলবুল চৌধুরী। আচ্ছা, হ্যাঁ, বুলবুল চৌধুরী উপজেলা ইলেকশন করছে তার বোনের বিরুদ্ধে করে, তো এর আগে এক্সপেল হয়েছে। পরে সে গণফোরাম করছে, গণফোরামের মিটামুন উপজেলার প্রেসিডেন্ট। সে তো আওয়ামী লীগ এরা কেউই করে না। একটা জিনিস বলে ভাই, এটা আমি জানতে চাই, সেটা হলো ওয়ান্স এ আওয়ামী লীগ কর্মী অলওয়েজ এ আওয়ামী লীগ কর্মী। লোকে এরকম বলে যে একবার যে আওয়ামী লীগ করেছে, তার যে আওয়ামী মন্ত্রে দীক্ষিত হয়েছে, সে কখনো নাকি আওয়ামী লীগ থেকে বের হইতে পারে না। এই মানুষগুলো আওয়ামী লীগ থেকে বের হয়ে গণফোরামে যাচ্ছে, বিএনপিতে যাচ্ছে, মানে না, কেউ বিএনপিতে আসে নাই। আচ্ছা, বুলবুল চৌধুরী বিএনপিতে আসে নাই, গণফোরাম এখন পলিটিক্সও করে না সে। আমার কথাটা বুঝছে? এখন খলিলুর রহমান অ্যাডভোকেট, সেও কোনো পলিটিক্স করে না। সে 5 বছর 6 বছর আগে দল থেকে আউট হয়েছে, এক্সপেলড হয়েছে। এখন না তো, দল থেকে এক্সপেল তো তারা দুইজনই। আপনি কি? আমি এখন বুঝতে পারছি, আমি এখন দল থেকে তারা তো এক্সপেল। সো তারা আপনার নির্বাচনী সমাবেশে আসতেই পারে। মিঠামইন হাওড় এলাকায় ডিবি হারুনের একটা আলোচিত রিসোর্ট ছিল, প্রেসিডেন্ট রিসোর্ট। ওইটা নাকি এখন আপনার এবং আপনার মতাদর্শের লোকদের দখলে। আমি চ্যালেঞ্জ করছি, যদি দখলের দরকার নাই, আমি জীবনে কোনোদিন ওইটাতে গেছি বা ওটা দেখছি। এমনকি ইলেকশনের সময় হুসেনপুর, যে গ্রামটা হারুনের বাড়ি হলো হুসেনপুর, গাগরা ইউনিয়নের, ওই গ্রামে ভোট চাইতে গেছি ইলেকশনের সময়।
এইটাও যদি কেউ বলতে পারে বা দেখাইতে পারে যে আপনি গেছেন তো ভোট চাইতে, বা হারুনের রিসোর্টে একদিন প্রেসিডেন্ট রিসোর্টে একদিন গেছেন, অনেক সময় তো কেউ কিউরিওসিটি না দেখতে চায়। আমি শুধু রাজনীতি ছাড়বো না, আমি ইহজন্মে সমস্ত বাঙালি জাতির কাছে বাংলাদেশের মানুষকে মাপ চাইয়া বলবো যে আপনারা আমাকে মাপ করেন, আমি একজন সবচেয়ে অপরাধী মানুষ। এগুলো কি কয় এসব? ফজলুর রহমানের মতো মানুষকে যারা এই দেশে এইসব অপবাদ ছড়ায়, একমাত্র আলবদরের ছেলেরা ছাড়া, এই সন্তান এবং বেজন্মারা ছাড়া, এইসব তো আমার ব্যাপারে যদি জীবনে কেউ কোনো কিছু যে ফজলুর রহমান কোনো কিছুর বিনিময়ে প্রমাণ করতে পারে, প্রমাণ লাগবে না, শুধু আমার এলাকাতে গেলে তো মানুষ মারে ফেলবো, এইসব কথা সামনাসামনি মারে ফেলবে মানুষ। ফজলুর রহমানরা আর যত কথাই কস, আমি অনেককে ধমক মারি, অনেককে এমন সব কিছু করি, কঠিন কথা বলি, কিন্তু বিনা কারণে কাউকে বিপদে ফেলায় দেওয়া, বিনা কারণে কারো কাছ থেকে আমার দরকার নাই তো। বাংলাদেশে আওয়ামী লীগ কি আবার কখনো রাজনীতিতে ফিরে আসবে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগ যে পলিটিক্যাল পার্টি ফিরবে কিনা সেটা খুব নিশ্চিত করে বলা যায় না। তবে আমি একবার বলছিলাম যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে, প্রায় 2 বছর চলে গেছে। হাইব্রিড শ্রেণীর লোকজন দিয়ে আওয়ামী লীগ হবে না। আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে, এবং আওয়ামী লীগের রাজনীতিটাকে আগায় দিচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো। তারা আগে যতটা বলছিলাম 10 বছর লাগবে, আওয়ামী লীগের রাজনীতিটা কিন্তু এর আগে আইসা গেছে এবং যাবে। আচ্ছা, এর কারণ হলো এখন বাংলাদেশের দল কোনটা? প্রধান দল বিএনপি, সরকারি দল। বিরোধী দল কি? জামায়াত। তাইলে সেকেন্ড পার্টি। প্রধান দল যদি না থাকে কোনো কারণে, তে কোন পার্টি আসবে প্রধান দলের জায়গায়? এটা বিএনপির এমপিরা বক্তৃতা করে গেলে আমরা বলে আমরা এখানে না থাকলে আপনারা এখানে আসবেন। আমার কথাটা খুব বুঝাচ্ছে। তাইলে আমরা তো জামাতকে এখানে দিয়ে দিতেছি, আমরা মানসিকভাবে এটা অ্যাকসেপ্ট করে নিছি যে বিএনপি না থাকলে জামাত আসবে, and that will be never be, that will never be। বিএনপি না থাকলে ওই জায়গাটা যে আমরা করেছি, এইখানে কিন্তু মধ্যে একটা ঘর উঠবে, এবং সেই ঘরটা মুক্তিযুদ্ধের ঘর। আওয়ামী লীগ কি নাম বলতে, মুক্তিযুদ্ধের ঘর একটা উঠবেই। বিএনপি যদি মুক্তিযুদ্ধকে টোটাল ধারণ না করে, শুধু সময়ে সময়ে ধারণ করে, এবং বিএনপি যদি দেখা যায় জামাতকে এত বেশি লাই দিছে বা ইন্ডালজেন্স বলে এটাকে দিছে, তাহলে মধ্যে একটা ঘর উঠবে, কিন্তু এখানে মুক্তিযুদ্ধের ঘর একটা উঠবে। আমি বলে দিলাম, জামাত ক্ষমতায় আসবে না। এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনি কি দেখেন? ছেলে মানুষ, ছেলে মানুষ, দুষ্ট ছেলে পেলে, দুষ্ট ছেলে পেলে অনেক বুদ্ধি করে কথা বলে। এরা দেয়ার ওই যে আমি বলছি, তারা নেতা নয়, তারা সব অভিনেতা। ওই যে শিল্পী, সিনেমা শিল্পী আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলার অভিনয় করছে না, মানুষ কিন্তু সিনেমা দেখার সময় মনে করে ওই বুঝি সিরাজউদ্দৌলা, আসলে সে তো সিরাজউদ্দৌলার অভিনয় করছে। এই ছেলেপেলেদেরকে দিয়ে সিরাজউদ্দৌলার অভিনয় করাইছে জামাত। এবং এখনো তারা, আমি একবার বলছিলাম যারা জামাতের পর এরাই জামাত, এবং এটা তখন এরা আমাকে এত গালাগালি করছে, কিসের জামাত আমরা, কিন্তু এখন এটা প্রতিষ্ঠিত, এখন এটা প্রতিষ্ঠিত। তবে ছেলেগুলার সাহসিকতা আছে, বন্দুকের মতো সাহস তাদের। বন্দুকটা কি? বন্দুকটা খুব শক্তিশালী একটা জিনিস, রাইফেলটা বা বন্দুকটা, কিন্তু বন্দুকের আবার নিজে কোনো কাজ করতে পারে না। বন্দুকটা কার হাতে আছে সেটার উপর ডিপেন্ড করে বন্দুকের কাজটা। যদি চোরের ডাকাতের কাছে থাকে, এটা দিয়ে মানুষ মারবে, ডাকাতি করবে, আর যদি ভালো মানুষের কাছে থাকে তাহলে ডাকাত ফিরাবে। এই ছেলেরা কার হাতে আছে তার উপরে নির্ভর করবে তারা কি করতে পারবে। তবে এরা বন্দুকের মতো জিনিসটা, বন্দুকের মতো। অসাধারণ। আপনি একজন রণাঙ্গনের যোদ্ধা,
কিন্তু কেন জানি না বিতর্ক আপনার পিছু ছাড়ছে না। আপনি দেখেন এই যে ৭৭-৭৮ বছর বয়সী আপনাকে নিয়ে, আপনার মতো এরকম একজন প্রাজ্ঞ একজন মানুষকে নিয়েও বলা হয়, সোশ্যাল মিডিয়াতে বলা হয় যে আপনি নাকি ৭১ শুধু ট্রেনিং করছেন, যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে জীবন বাজি রেখে যুদ্ধ করেননি। যা হোক, এটা যারা বলে এরা বলুক, কিন্তু এটা তো আমি উত্তর দিব না। এটা তো একটা মানুষ, ওই যে একটা পাগল একটা লোকে কইছে, নাম হলো আয়ুব বোধহয়। হ্যাঁ, আয়ুবের বড় ভাই হলো আমার বন্ধু। আচ্ছা, আমরা একসাথে ট্রেনিং করছি দেরাদুনে। বাচ্চু তার নাম, মহিউদ্দিন আহমদ বাচ্চু, আয়ুবের বড় ভাইয়ের নাম, আপন ভাই। আচ্ছা, উনি মারা গেছেন। উনি আমারও বয়সে একটু বড় ছিলেন, বাচ্চু ভাই। আয়ুব কিন্তু এটা কইছে আমি এগুলা বলি নাই, এগুলো মিথ্যা কথা। আর আমি এমনই সারা দেশে আমি মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন হয়ে কথা বলতেছি, তাইলে আপনার এখানে জামুকাতে যান না কেন? জামুকাতে যারা বৈশা রয়েছে, বা আপনি কিশোরগঞ্জ জেলা কমান্ডে বা আমার ইটনা কমান্ডে যেখানে আমার নাম আছে, ওখানে যান না কেন আপনারা খুঁজতে? এটা খালি কইলে হইব নাকি? এখানে মানে যারা এই প্রশ্ন তুলছে তারা জামুকাতে যাক, জামুকাতে গিয়ে দেখে যে না ফজলুর রহমান এগুলো আমার সব কিছু দেওয়া আছে, জামুকাতে যা করতে। আমি শুধু মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযুদ্ধ সংগঠিত করছি। আমি যখন ৭১-এর ২৬-২৬ মার্চের মুক্তিযোদ্ধা না, আমি ১৯৬৯ সনের ১৪ই নভেম্বর বিএলএফ এর নাম লেখাইছি। আর এই যে বলে যে মুজিব বাহিনী মুক্তিযোদ্ধা, হ্যাঁ আমি মুজিব বাহিনী, তো বিএলএফ নট মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী নামটা হয়েছে যুদ্ধের সময়, কিন্তু এর আগে এটার নাম ছিল ৬২ সন থেকে এটার নাম ছিল বিএলএফ। সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ আহমদরা, তারা যে এটার নাম ছিল বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স। আমি সেই বেঙ্গল লিবারেশন ফোর্স। মানে আপনি মুজিব বাহিনীতে অন্তর্ভুক্ত ছিলেন? হ্যাঁ, আমি তো মুজিব বাহিনীতে অন্তর্ভুক্ত ছিলাম। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। জি, আমার এখানে একটা কনফিউশন আছে, সেটা হলো যে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল ২০২৬ সম্প্রতি জাতীয় সংসদে পাশ হলো, এবং সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে মুজিব বাহিনীর কোনো সদস্য মুক্তিযোদ্ধা বলে পরিগণিত হবেন না। আমি যতদূর জানি যে আপনি মুজিব বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন, তার মানে কি আপনি এখন মুক্তিযোদ্ধা নন? কে বলছে? এই যে মানে সংসদে যে বিলটা পাশ হলো সেই অনুসারে সেখানে তো মুজিব বাহিনীর কোনো নামগন্ধ নাই। কে বলছে এটা? কবে পাশ হইলো? এই যে খুব সম্প্রতি। এটা কেউ বললে তো হবে না। আমাকে একটু বুঝিয়ে বলেন তো ঘটনাটা কি। মুজিব বাহিনী হলো রিয়েল মুক্তি বাহিনী, মুজিব বাহিনী হলো পলিটিক্যাল মুক্তি বাহিনী। সংসদে কিন্তু সংসদে কি আসলে এটা বাদ দেন, নেতা নাহিদ ইসলাম এই সম্পর্কিত একটা বাদ দেন তো, এটা কথাটা, এই কথাটা আপনি বাদ দিয়ে। আচ্ছা ঠিক আছে, কোথায় আসছে দেখাইবো আমারে? আমাকে তো দেখাইতে হবে যে মুজিব বাহিনী মুক্তিতে, আমার নামটা তো বাদ দিব, আমার দিব তো। কি বলেন আপনি? এই দেশে ১৩,০০০ মুজিব বাহিনী আছে। সেই মুজিব বাহিনীর লিডার হলো সিরাজুল আলম খান, ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ। এটা স্পেশাল একটা মুক্তি বাহিনীর ফোর্স, এটাই ফ্রিডম ফাইটার্স ফোর্স। এরাই মূলত আদর্শ নিয়ে যুদ্ধ করছে। এটা হলো একটা। কিন্তু আগস্টের আগে আমি মুক্তি বাহিনী হিসাবে যুদ্ধ করছি। আমার কথাটা বুঝছেন? জি জি। আমি যে মানে জাফলং তামাবিলে প্রথম যুদ্ধ করি ১২ই জুন, জি, আমাকে মীর শৌকত আলী নিয়ে যায়, তখন কিন্তু আমি যে ভিতরে যে ট্রেনিং দিছি সেই ট্রেনিং নিয়েই কিন্তু আমি ওখানে যুদ্ধ করছি। এবং ওখান থেকে আবার এসে যে ভিতরে তারাইল থানা অপারেশন করলাম, আইসা আমি মেঘালয় থেকে করিমগঞ্জ থানা অপারেশন করলাম, ইটনা থানা অপারেশন করলাম, সমস্ত অস্ত্র নিলাম। আমি যে গজিয়াটা ব্রিজ ভাঙতে গেলাম, কথাগুলো খুব বোঝার চেষ্টা, সেটা কিন্তু মুক্তি বাহিনী হিসাবে। জি জি, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। মুক্তি বাহিনী হিসাবে। কিন্তু তখন খবর আসলো ভিতরে যে ফজলুর রহমানকে খুব দ্রুত তার ফোর্স নিয়ে আসতে বলো, কারণ তাকে হায়ার ট্রেনিংয়ে যাইতে হবে। আমি কিন্তু ৮ই আগস্ট আবার ইন্ডিয়াতে গেলাম। ৮ই আগস্টের আগে কিন্তু আমি যুদ্ধ করলাম পাকিস্তানের গানবোটে, আমি গুলি করলাম এলংজুরিতে, সেটা হইল ২১শে জুলাই। আচ্ছা, গুলি করলাম, সারা এলাকার মানুষ জানে গুলি করলাম। যা পাক বাহিনীর, হানাদার বাহিনীর স্পিড পথে গানবোট সুনামগঞ্জ যাচ্ছে, এটার মধ্যে গুলি করছে, আগুন জ্বলে গেছে সব কিছুতে। ঠিক আছে,
এরপরে আমার খবর হলো যে তুমি আসো। আমি যাওয়ার পরে তারপরে বললো তোমাকে হায়ার ট্রেনিংয়ে দেরাদুন টান্ডুয়াতে যাইতে হবে বিএলএফ ফোর্সের কমান্ডার হওয়ার জন্য। ওইখানে আমি 6 সপ্তাহ ট্রেনিং দিলাম। জি। হ্যাঁ, এটা আমার নামটা দেখেন 10th কোর্সে আছে, আমি কমান্ডার ওখানে। এই কমান্ডার হিসাবে 103 জন মুক্তিযোদ্ধা নিয়ে ভিতরে ঢুকলাম। এখানে কিশোরগঞ্জের সমস্ত থানা, শুধু ভৈরব আর কুলিয়ারচর আর বাজিতপুর বাদ দিয়া অন্য সব থানার এখানে আছে, কারণ ভৈরব কুলিয়ারচর বাজিতপুরটা আগরতলার মধ্যে দিয়ে দিল। আচ্ছা। আর আমরা যুদ্ধ করলাম মেঘালয় থেকে, কথাটা বুঝলেন। কিশোরগঞ্জটা 2 ভাগ হয়ে গেল। এটা কিন্তু মুক্তি বাহিনীর বেলায় এটা কিন্তু ওর আন্ডারে 2 নম্বর সেক্টরের আন্ডারে ছিল, বুঝছেন? এই যে আমি যে বলি আমি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, কারণটা কি? আমাদেরকে দেওয়া হইলে তোমরা 10 জন করে প্রত্যেক থানায় যাচ্ছ এবং প্রত্যেকে গিয়ে একজনে 10 জন করে মুক্তিযোদ্ধা তোমরা সৃষ্টি করবা। এবং অক্টোবরে আইসা নভেম্বরের মধ্যে আমরা প্রত্যেকেই 10 জন করে সৃষ্টি করলাম এবং 103 জনে কতজন হয় আপনি হিসাব করেন। হিউজ নাম্বার অফ পিপল। হ্যাঁ, এটা অনেক। হ্যাঁ, এবং সবাই আমরা অস্ত্র পাইলাম। তো এটা সংখ্যা দাঁড়াইলো 1204 জন সংখ্যাটা দাঁড়াইলো। রাইট। 9 ডিসেম্বরের একটা 9 ডিসেম্বরের যুদ্ধ চলেন যাই। আমার সাথে কে কে যাবে? আমি তো আমি জামাতে ইসলামের আমিরকে, যারা আমারে দিয়ে এইসব রাজাকারের বাচ্চারা আমার সম্পর্কে এইসব বলে, আমি জামাতে ইসলামের আমির সাহেবকে আমি দাওয়াত করতেছি যে আমি কালনি কুশিয়ারার শেষ যুদ্ধটা করছি আমি ওতে, কাতখাল নামক একটা জায়গা। সুনামগঞ্জে 7 তারিখ পতন হইল পাক আর্মিদের। সুনামগঞ্জ মুক্ত হইল 7 তারিখে। তারা স্টিমার দিয়ে ভাগতেছিল, কিন্তু সুনামগঞ্জ থেকে আমি যেখানে যুদ্ধটা করলাম আজমিরিগঞ্জের পরে কালনি কুশিয়ারাতে, সেটা হলো 100 কিলোমিটার। কিন্তু 100 কিলোমিটারের মধ্যে 3টা স্টিমারে যে পাক বাহিনীর সৈন্যরা তাদের রাইফেল নিয়ে আসতেছিল, তাদের রেশন নিয়ে আসতেছিল ঢাকার দিকে, যে তারা আইসা পড়বে এখানে, কেউ আক্রমণ করতে সাহস পায় নাই। আমরা 3 জনে আক্রমণ করছি। আমি কমান্ডার ফজলুর রহমান, আমার হাতে শুধু একটা স্ট্যান্ড গান। আমার ডেপুটি কমান্ডার নেহারেন্দু দেবনাথ, আবু তাহের ঠাকুর, 2 জনের হাতে 300-400 করে গুলি আছে, আর লোক আছে সাথে, তাদের হাতে এলএমজি। একজনের পারাইলাম কালনির পশ্চিম পারে, আরেকজন পূর্ব পারে। আমি বললাম আমি যখন সিঙ্গেল ফায়ার দেব, কারণ আমার অস্ত্র যেটা সাথে আছে এটা হলো কমান্ডারের অস্ত্র, এটা কোনো মূল্য নাই, স্ট্যান্ড গান 36 গজ লিটার পাওয়ার। আচ্ছা, আমি সিঙ্গেল ফায়ার দিছি আর কয়ে দিছি যে এখানে হয় মৃত্যু না হয় জয়, এর মধ্যে কোনো স্থান নাই। যদি তুমি মাস্টার ব্রিজে গুলি করে যদি সারং রে ফালাই দিতে পারো পানিতে, কারণ আমার সাথে যে নিহারেন্দু দেবনাথ এবং আবু তাহের ঠাকুর ছিল, 2 জনই স্নাইপার ছিল। ও আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? লং রেঞ্জ, হ্যাঁ একদম 100 গুলি করলে 99টা টার্গেট নিশ্চিতভাবে হবে। ওয়াও, ট্রেমেন্ডাস। এই যখন আমাদের সামনাসামনি যখন স্টিমার আসছে, আল্লাহ না, আর আমাকে দেখে আমার এলাকার এই কাটকাল এলাকা, আমি তো লিডার ছিলাম তখনই, শত শত ছেলে মেয়ে মানুষ আইসা এখানে বলছি তোমরা সব শুয়ে যাও লাঠি নিয়ে, যাতে স্টিমার থেকে দেখতে পারে যে এখানে শত শত মুক্তিযোদ্ধা এখানে। ও মাই গড, কথাটা বুঝে, গেরিলা যুদ্ধ তো। রাইট। স্টিমারটা আমাদের সামনাসামনি আসতেই নদীতে, নিহারেন্দু দেবনাথ নদীর পশ্চিম পাড় থেকে এই এলএমজির একটা ব্রাশ করলো। এই প্রথম ব্রাশ করার সঙ্গে সঙ্গে একদম মাস্টার ব্রিজ ভাঙ্গা সারং পড়ে গেল পানিতে, যে স্টিমারটা চালাইতেছে। এই দিক থেকে আবু তাহের ঠাকুর আরো 2টা ফায়ার করলো, ও করলো আরো 2টা ফায়ার। এই ফায়ার 5টা ফায়ার করার সঙ্গে সঙ্গে স্টিমার ঘুরতে মারলো, যেহেতু সারং পানিতে পড়ে গেল। ওরা হতভম্ব হয়ে গেল। তখন তারা সারেন্ডার করছে। সারেন্ডার করে এসে স্টিমারটা লাগাইছে। আচ্ছা, এত কথা মানুষ মিথ্যা কথা কয়, চলেন না যাই একবার দেখবেন কত মানুষ একেবারে না সারেন্ডার করছে। মেয়েরা গিয়ে এই যে ধান বানে যে শিয়াল হয়ে গিয়ে উঠছে, ধান বানে না আমাদের আগে গাইলের মধ্যে, কিন্তু এরকম করে বাইরে ফাস্টারে মাইরে ফেলছে। এরপর করছি না, এটা মারা যাবে না, এদেরকে স্টিমারে করছে, নিয়ে রুমের ভিতরে বন্দি করছে। বন্দি করার পরে এই স্টিমারটা ওই সময় করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এই স্টিমারটা রাইখা
আমি পাশের আমার ইউনিয়নের পাশের ওয়ারা একটা গ্রাম আছে, সেই গ্রামে আমি রাত্রে রইলাম। কথাটা বুঝছেন? কিন্তু আমরা সকাল 9টার আগেই দেখা গেল গুয়াহাটির থেকে 2টা প্লেন আসলো, যুদ্ধ বিমান। তারা খবর পাইছে যে স্টিমার এখানে ধরা পড়ছে। তারা আইসা ওই 3টা স্টিমারের উপরে 3টা বম্বিং করলো গুর্তি দিয়ে। ওইটা কাদের বিমান ছিল? ইন্ডিয়ান বাহিনী, বিমান বাহিনী। মানে অ্যারেস্ট হওয়া, আত্মসমর্পণ করা ইয়ার উপরে 3টা বোম্বিং। হ্যাঁ, তাদের কাছে তো এই খবর, তারা যেভাবে তাদের মতো করে খবর পাইছে, তারা তো খুঁজতেছে যে কোন দিক দিয়ে পাক বাহিনী ঢাকা যাইতেছে। ওই 3টার উপরেই 3টা, এবং পাক বাহিনীর যারা আসছিল তারা সবই পানিতেই মারা গেল। স্টিমার গুলা ডুবে গেল, একটা স্টিমার শুধু একটু দাঁড়ায় ছিল, এবং এই স্টিমারের ভিতরে 22,000 মণ চাউল ছিল, এবং 14 মাস পর্যন্ত বস্তার ভিতরে ছিল। তো সব চাল মানুষ ডুবায় ডুবায় তুলে তুলে খাইছে, গরিব যত হন্ত। আমি যে ওই কথাটা বলতেছি, একটা মানুষকে এত মিথ্যা কথা বলে? একেবারে না, একেবারে না, একেবারে না। কি আমার কথাটা বড় কথা হলো যে ইতিহাসে আমি যে দিক দিয়ে হাইটে গেছি, আমি এটা কথাটা, এটা গল্প না এটা। যদি রাজাকাররা শুনছে যে ফজলু কমান্ডার আইতেছে, তাইলে আর যুদ্ধ করছে না, দৌড়। কথাটা বুঝছেন? এখন এর মধ্যে যদি আমি কি করবো কোন তো দেখি, সেটাই মানে বাদবাকি ভালো মন্দ বিবেচনার দায়িত্ব আপনি সাধারণ মানুষের উপর ছেড়ে দেন। আপনি যেটা বললেন যে ক্ষমা করে দিছি, মাফ করে দিছি, এর থেকে বদান্যতা আর কি হইতে পারে? আমারে বলেন। আমার খুব ভালো লেগেছে আপনি আমার স্টুডিওতে এসে আমার দর্শকদের সাথে এত লম্বা সময় আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করলেন, আপনার মন খুলে কথা বললেন। আপনাকে অনেক অনেক না, আমি আপনাকে বলি যে খাতকাল যেখানে আমি যুদ্ধ করছিলাম, কালনি কুশিয়ারের পারে, আমার ধারণা মুক্তিযোদ্ধারা ওখানকার যে কমান্ড কাউন্সিল এখন যে ইউনিট আছে, যেটা মিটামইনের থানায় পড়ছে, এখন আগে ছিল ইটনা থানায়, ওইখানে আমার ধারণা মুক্তিযোদ্ধারা ওখানে এখন স্মৃতিস্তম্ভ করবে, একটা একটা যুদ্ধ যে হয়েছিল এখানে, সবাই জানে। আপনি কিন্তু যাবেন আমার, আমি সব রেলওয়ে যাবো। আমি জামাতের এই যে নতুন যারা এখন হয়েছে, যারা আমার নামে এইসব লেখে, এদেরকে আমি আর বকতে চাই না। রাজাকারের বাচ্চা কই আর আমি বকতে চাই না এদেরকে। আলবদরের বাচ্চা কইতে চাই না, চল আমার সাথে, দেখ মানুষ কি কয়। ফজলুর রহমান কালকে দেখলাম টিম বাইন্ডিয়া, ওই যাদের বয়স 70 বছর 75 বছর, এরা বসছে বাজারে বৈশা আমার এলাকায় কাতকালে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বৈশা বলতে এগুলো কয় কি, আমরা দেখলাম নেতায় যুদ্ধ করে, সেই হলো আমাদের কমান্ডার। সমস্ত এলাকার মানুষ তো জানে ফজলু কমান্ডার, এই ব্যাপারে কোনো নাই তো। আর এখন ফজলু কমান্ডার যুদ্ধ এরকম পাগল। আচ্ছা, আমি যুদ্ধ না হইতে কিশোরগঞ্জ ইউনিট একটা স্টেটমেন্ট করবে না? করা উচিত, হ্যাঁ করা উচিত। কমন কাউন্সিল একটা স্টেটমেন্ট করবে না? ইটনা যে আমি যে আমার মেম্বারশিপ যেটা স্টেটমেন্ট, আর আমি যে এই যে মেম্বারশিপটা দিয়ে দিছে, দেখলাম কি আল্লাহর দোয়াই আমি দেই নাই। এটা কারা কারা সারা বাংলাদেশে বাইর করে, নাকি ইন্টারনেটে বাইর করা যায় যে আমার নম্বর কত, আমার ছবি সহ দিয়ে দিছে। এই হলো ফজলুর রহমানের নাম, এই তার বাপের নাম, এই তার মার নাম। তারপরে হয় না যে আপনার এগেইনস্টে কেউ যদি কথা বলার, আমি টার্গেটই করলাম যে আমি আপনার এগেইনস্টে কথা বলবো, তখন হয় না যে এইগুলো ওই যে বলতে বলতে থাকে আর কি। এটা তাদের অপচেষ্টা। এত অপপ্রচার আমার নামে হচ্ছে, কেন হচ্ছে ভাই? আমি তো কেন হচ্ছে আপনার নামে এত অপপ্রচার কেন? আমি যদি রাজাকারদের বিরুদ্ধে কথা না বলতাম, আলবদর মুক্তিযুদ্ধের পক্ষে সিরিয়াস না থাকেন, কারণ এরা তো 5ই আগস্টে জামাত্রা ঘটাইছিল। আমি কি বিএনপির কথা কোন, এই কথা কইলে তো বিএনপি আমারে সাসপেন্ড করে দিব। আমি তো বিএনপির কথা, 5ই আগস্টে জামাতের মনে ছিল এই দেশটাকে বাংলাদেশ থেকে আমরা পাকিস্তান বানাবো, যে কারণে ওই যে লস্করে তো এবার প্রধান পাকিস্তানে বলছিল যে আমরা 71 সনের প্রতিশোধ নিছি বাংলাদেশে, যে কারণে ইসলামী ছাত্র শিবির পাশ করলে ঢাকা ইউনিভার্সিটিতে, লাহোর ইউনিভার্সিটিতে রসগোল্লা খায় বা আনন্দ করে, ফুর্তি করে, করাচিতে ফুর্তি, কথাগুলো ঠিক আছে। কিন্তু এটা তো শুধু আমি, এই ফজলুর রহমান আঙ্গুলা তুলে, এই আমরা কিন্তু আছি রে। এখন তো হাজারে হাজারে লাখে লাখে কয় আমরা কিন্তু আছি রে। এখন তো রাজাকাররা পিছাইতেছে, আলবদররা পিছাইতেছে। এখন মুখ লুকায় কথা বলে, না না আমি আলবদর রাজাকার ছিলাম না, আমি শিশু মুক্তিযোদ্ধা ছিলাম। এখন তো তাদের এই কথাটা বলতে হয়, আরেকজনকে বলতে হয় না না আমি তো শহীদ পরিবারের লোক। তাইলে বুঝা গেল মুক্তিযুদ্ধটা খুব ভালো জিনিস, যে কারণে এখন জামাত ওই পরিচয়টা দিতে চায়
নিজেদেরকে সেভ করার জন্য। কেউ বলুক তো দেখি যে আমি আলবদরের কমান্ডার ছিলাম, এই বাপের বেটা কে বাংলাদেশে? আমি আছি, আমি আলবদরের কমান্ডার, আমার সাথে আপনারা আসেন, এই তো কয়টা যায়। কিন্তু রিক্সাওয়ালার ছেলে আমাকে দৌড়ে বলে আইসা, শরীরে ঘাম আছে, আমাকে দৌড়ে আইসা বলে, স্যার আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। এক্স্যাক্টলি। এই দেশে ঝগড়া কটিয়া কি কেউ কয় আমরা চিনস আমি আলবদরের ছেলে? এটা কেউ কেউ বলে না। কিন্তু গরিব মানুষের ছেলে পান বিক্রি করে কয় কিন্তু এই বেশি বাড়াবাড়ি করিস না, আমার বাপ কিন্তু, আমি কিন্তু মুক্তিযোদ্ধার ছেলে। এটা একটা আলাদা স্পিরিট, তাই এটা একটা আলাদা পাওয়ার, ওই কথাটা, ওই কথাটা, ওই ভাষাটা আমি মানুষের মুখে দিছি বইলা আজকে আমি এত গালি শুনতাছি। কিন্তু উল্টা ঘটনা ঘটার কথা ছিল, পুরা জাতি আপনার কাছে কৃতজ্ঞ থাকার কথা ছিল। পুরা জাতি আমার কাছে কৃতজ্ঞ না, কিন্তু পুরা জাতি, আপনাকে জাতি কিন্তু বলতে ভালোবাসে, যেটা আপনাকে কিন্তু আমাকে ভালোবাসে। ভালোবাসে। আমি অসংখ্য ইয়াং পিপুলকে দেখেছি, তাদের সাথে কথা হয়েছে, তারা ফজলুর রহমান বলতে পাগল। মানে তারা আপনার স্মার্ট বক্তব্য, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কনফিডেন্স লেভেল দেখে তারা রীতিমতো মুগ্ধ। আপনি সুস্থ থাকেন ভাই, আপনি অনেক অনেক বছর আমাদের মাথার উপরে কথাটা বলছি। কথাটাকে আমি ওইটারে বলে আমি করে এটারে সিল মেরে দিছি, রেজিস্ট্রেশন আর কি করে দিছি, কি পার্লামেন্টে কথাটা বলে দিছি। কপিরাইট রিজার্ভ বাই ফজলুর রহমান। অবশ্যই পার্লামেন্টে কথাটা বলি, এমনি তো কত ইউটিউবে, কিন্তু পার্লামেন্টে কথার দাম দেখছি। কথাটা বললে আমার লাইফ রিস্ক আছে। আমাকে বলতেছে আজকে বক্তৃতা করার পর থেকে বহুবার বলা হচ্ছে তোর লাশটা পড়ে থাকবে কোথায় জানোস? এগুলা কল্পনা করতে, এবং বিদেশি নাম্বার সব। ও মাই গড, অকল্পনীয় ব্যাপার। কি ধরনের গালাগালি, বিশ্রী গালাগালি শুনতে হয়। এখন তো হত্যা করে আমাকে ফালায় রাখবে কোথায়, এটি তারা আপনি বুঝেন না কিরকম, কত তাদের মনোবৃত্তি, কোন জায়গায় গেলে পরে করে ফজলুর রহমান মরলে পরে তার জানাজা পড়া যাবে না। এটা দেখছেন না? দেখেছি। ফতোয়া দিয়েছে। আমি আসলে সত্যি এই প্রসঙ্গ নিয়ে কথাই বলতে চাই না, মানে এটা হইতেই পারে না। আপনি খেয়াল করছেন আমি অসংখ্য টপিকে জানাজা পড়া যাবে না, কত এগ্রিভ হইলে তারা এই কথাটা বলতে, আমার প্রতি কত বিক্ষুব্ধ হইলে পরে বলতে পারে আমি একজন মুসলমানের সন্তান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমার দাদা, আমার বাবা, আমরা সেই পরিবারে, সেই ফুরফুরা শরীফ থেকে দরিয়া আজ পর্যন্ত আমার বাবা সোনাকান্দার মুরিদ। হ্যাঁ, আমরা আহলে সুন্নাতুল জামাতের বিষয়ে আমরা মনে করি যে নো মুহাম্মদ, নো ইসলাম। Where there is no Muhammad, there is no Islam. এরা বলে ইসলাম, মোহাম্মদ তাদের বড় ভাই, ওহাবিরা, ওই যে জামাতরা বলে। এবং এরপরে যখন সমস্ত আহলে সুন্নাতুল জামাতের হুজুররা বলা শুরু করলো, গিয়াসউদ্দিন তাহিরি সহ, যে ইয়েস জানাজা আমি পড়াবো, দেখি তোরা আইস না। আমি বলি জামাত আল্লাহর দোয়াই লাগে, তোমরা যারা না আমার এইখান লেখো, তোমরা কেউ আমার জানাজায় আইসো না, দেখি আল্লাহ আমার জানাজা আমার কপালে আছে কিনা। কত আমার প্রতি তারা যে কত বিক্ষুব্ধ, এটা অকল্পনীয়। আপনি আপনার লক্ষ্যে, আপনার আদর্শে, আপনার স্পিরিটে আপনি অটল থাকেন। এ বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের মানুষ যতদিন আছে, ততদিন তারা আপনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যাবে, এই প্রত্যাশা করি। আপনি অনেক সুস্থ থাকেন, দীর্ঘদিন আমাদের মাথার উপরে ছায়ার মতো থাকেন। আর কত 78 বছর হয়েছে। আমরা তো চাই, আমরা তো আপনাকে আরো বেশি সময় চাই। আমার এলাকায় গেলে আমাকে নাম ধরে এমনি, এই ফজলু তুমি কখন আইছো? আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধুরা সব মারা গেছে। দুজন একজন যারা জীবিত আছে লাঠি ভর দিয়ে হাঁটে, অথবা বিছনায় পড়ে আছে। আপনি আপনার নিজের শরীরের দিকে খেয়াল রাখেন। আল্লাহ কেন যে আমাকে এমন সুস্থ রাখছে আমি জানি না, এই কারণে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এবং আপনারা যারা আমার জন্য, বাংলাদেশের মানুষ যারা দোয়া করে ফজলুর রহমান বেশি দিন বেঁচে থাকে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, প্রাণবন্ত এক আলাপ, অসাধারণ কনভারসেশন হলো আজকে কিশোরগঞ্জ 4-এর সংসদ সদস্য ফজলুর রহমান সাহেবের সাথে। আমি নিশ্চিত জানি আপনারা অনেক না বলা কথার, না বলা প্রশ্নের উত্তর এই অনুষ্ঠান থেকে পেয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আমিও সবাইকে, যারা এতক্ষণ আমাদের কথা শুনলেন, তাদেরকে আমি আমার সালাম জানাইলাম। এবং যারা আমার সঞ্চালনা যিনি করলেন এবং যারা এতক্ষণ আমাকে সঙ্গ দিলেন, সবাইকে আমার সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম।